আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। কিছু ব্যস্ততার কারণে কয়েকটি এপিসোডে কোনো ঘটনা পাঠাতে পারিনি জন্য আমি রাসেল ভাইয়ের কাছে আর সকল লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমি শুনেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে। আমার পরিচিত সেই ভাইয়া তার নাম প্রকাশ করতে বারবার আমাকে বারণ করে দিয়েছেন, আর তাই আমি তার নাম প্রকাশ করছি না। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভাইয়া আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। বলতে শুরু করলেন ভাইয়া। না না না, তোর কোনো ক্ষমা নেই। তুই যা করেছিস তার জন্য তোকে জীবন দিতেই হবে। তোর সামনে একটাই রাস্তা খোলা, হয় জীবন দিবি না হলে জীবন নিবি। তোকে বারণ করেছিলাম আমার কথা না বলতে। এখন তোর এই ভুলের দাম তুই তোর জীবন দিয়ে দিবি। রক্ত চাই, আমার রক্ত চাই। আমি আর কিচ্ছু জানি না, হয় তোরটা না হয় অন্য কারোটা, কিন্তু রক্ত আমার চাই চাই। না, আমি কাউকে মারতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আল্লাহর দোহাই লাগে আমার সামনে থেকে আপনি চলে যান। এভাবে আমাকে কষ্ট দেবেন না। আমি এসব আর নিতে পারছি না। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। না আমি ঠিক মতো বেঁচে থাকতে পারছি, না মরে যেতে পারছি। দয়া করে আপনি আমাকে রেহাই দিন। আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বন্ধু রিয়াদ আমার সাথে একটা মেসে থাকত এবং একই প্রতিষ্ঠানে লেখাপড়া করত। রিয়াদ ছিল অনেক চুপচাপ এবং শান্ত স্বভাবের ছেলে। প্রায় প্রতি রাতে রিয়াদের মুখ থেকে এ ধরনের কথাবার্তা শুনে আমার ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে আমি রিয়াদকে যখন ধাক্কা দিতাম তখন রিয়াদ আবার স্বাভাবিক হয়ে যেত। কিন্তু রিয়াদের সারা শরীর ঘামে ভেজে থাকত আর তার চেহারায় কেমন যেন একটা ভয়ের ছাপ দেখা যেত। প্রায় প্রতি রাতেই আমি তাকে জিজ্ঞাসা করতাম তার এসব কথা বলার কারণ কি, কিন্তু সে আমাকে কখনোই কিছু খুলে বলেনি। রিয়াদকে দেখে আমার খুব অস্বাভাবিক মনে হতো, কারণ সে কারো সাথে মিশত না, কারো সাথে কথাবার্তা বলতো না। আজ রিয়াদ কোথায় আমি জানি না, কিন্তু রিয়াদের জন্য আমার মনের মধ্যে জমে আছে তীব্র ঘৃণা। এই ঘৃণার কারণ কি সেটা আমি তোকে বলবো, কিন্তু আমার কথা যদি তোর বিশ্বাস না হয় সেই ভয়টাই আমি পাচ্ছি। আমি যা বলবো তুই শুধু শুনে যাবি, কিন্তু জাজ করতে আসিস না, কেননা এই দুনিয়ায় সবকিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। আর আমার এই কথাগুলো শুনে তোর যদি মনে হয় আমি বানিয়ে বলছি, তাহলে তুই যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারিস। আমি তোকে জোর করব না। ভাইয়ার এমন কথা শুনে আমার মধ্যে তার ঘটনাটি শোনার আগ্রহ যেন দ্বিগুণ হয়ে গেল। আমি একরকম মরিয়া হয়ে গেছিলাম তার ঘটনাটি দ্রুত শোনার জন্য, আর তাই বারবার তাকে অনুরোধ করতে লাগলাম আর বলতে লাগলাম, ভাইয়া আপনার কথা অবিশ্বাস করার কিছুই নেই। ভূত.com-এ জয়েন করার পর আমি এমন অনেক কিছুই প্রায় শুনি যা স্বাভাবিকভাবে বিশ্বাস করা কঠিন। আপনি যা ফেস করেছেন সেটা আপনি জানেন, আমি জানি না। তাই আপনি যেভাবে আমাকে বলবেন আমি সেটাই বিশ্বাস করব। এতটুকু ভরসা আমার উপরে রেখে আপনি সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি যে আমি যে ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি সেই ভাইয়া ছিলেন একজন মাদ্রাসার ছাত্র এবং তিনি সত্যবাদিতার জন্য আমাদের সকলের কাছে খুব বেশি পরিচিত ছিলেন। আর তার বলা ঘটনার প্রত্যেকটা শব্দ বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি, কেননা তার সাথে যা ঘটেছে তা কেউ বানিয়ে বলতে পারে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। ভাইয়া আমার কথা শুনে ঘটনাটি বলতে শুরু করলেন। আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় আমার বাবা চাকরি করতেন। আমার বাবা ছিলেন সেই মাদ্রাসার ইসলামী ইতিহাসের একজন শিক্ষক। আমার বাবার কাছে আমাদের কলেজের অনেক ছাত্রই পড়তে আসত।
আবার আমার বাবা বাড়তি কিছু ইনকামের জন্য মানুষের বাসায় গিয়েও পড়াতেন। যথারীতি আমাদের প্রথম বর্ষ পরীক্ষার ফাইনাল শেষ হলো, কলেজ বন্ধ। তাই আমি ও আমার বাবা বাড়িতে চলে আসি 2 সপ্তাহের জন্য। রিয়াদ আমাদের শহরেই থাকতো এবং রিয়াদের বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূর হলেও আমাদের শহরেই তার বাসা ছিল। যেহেতু রিয়াদের সাথে আমি আগে থেকেই মাদ্রাসায় পড়ি, এই জন্য রিয়াদের সম্পর্কে আমি আগে থেকেই জানতাম যে সে মানুষের সাথে খুব একটা মিশে না এবং কথাবার্তাও বলে না। রিয়াদের বাসায় আমার যাওয়া আসা হতো না একেবারেই। প্রায় 3 বছর আগে একবার গিয়েছিলাম। প্রথম বর্ষ পরীক্ষার পর দেখা যায় রিয়াদ ইসলামের ইতিহাসে খারাপ করেছিল। তাই রিয়াদের বাবা মা আবার বাবাকে ফোন করে তাদের বাসায় গিয়ে পড়ানোর অনুরোধ করেন। আমার বাবা তখন চিন্তা করেন, ভালোই হলো, বাসায় বসে না থেকে একটা টিউশনি করলে কিছু টাকা আসবে। তাই আমার বাবা এক কথায় রাজি হয়ে গেলেন এবং রিয়াদকে পড়াতে শুরু করলেন। রিয়াদকে আমার বাবা আগেও পড়িয়েছেন, অনেক মনোযোগী ছেলে ছিল। কিন্তু এবারে কিছুদিন যাওয়ার পর আমার বাবা খেয়াল করতে থাকেন রিয়াদ পড়ালেখায় অনেক অমনোযোগী এবং আমার বাবা যখন রিয়াদকে পড়াতেন তখন সে এদিক সেদিকে তাকাতো। আমার বাবা রিয়াদের এরকম আচরণ দেখে রিয়াদের বাবা মার কাছে নালিশ জানান। রিয়াদের বাবা মা আমার বাবাকে বলেন তিনি যেভাবে পারেন রিয়াদকে যেন পড়ালেখায় মনোযোগী করে তোলেন এবং তিনি প্রয়োজন হলে গায়ে হাত তুলতে চাইলে তাতেও কোনো মানা নেই। আমার বাবা পরের দিন রিয়াদকে পড়াতে যান এবং আবার রিয়াদের এরকম অবস্থা দেখে রিয়াদকে একটি চড় মেরে বসেন। বাবা রিয়াদকে চড় মারার পর বাবা খেয়াল করেন রিয়াদ তার দিকে প্রচন্ড রাগান্বিত চোখে তাকিয়ে আছে, আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই রিয়াদের চোখ লাল হয়ে যায়। আমার বাবা সেদিনের মতো বাসায় চলে আসেন। সেদিন বাসায় আসার পর থেকে আমার বাবা কেমন যেন অন্যরকম হয়ে যান। অন্যরকম বলতে আমার বাবা খেতে চাইতেন না, তিনি আস্তে আস্তে অনেক রোগা হয়ে গিয়েছিলেন এবং মানুষের সাথে খুব একটা কথাবার্তাও বলতেন না। এমনকি আমাদের সাথেও কথাবার্তা খুবই কম বলতেন, যতটুকু না বললেই না। তিনি শুধু ততটুকুই কথা বলতেন এবং রাতের বেলায় তিনি একা একটি রুমে শুয়ে থাকা শুরু করলেন। আমার মা বাবাকে একা থাকার কারণ অনেকবার জিজ্ঞেস করেন, কিন্তু আমার বাবা কোনো কথায় জবাব দেন না এবং আমার মাকে ভয় নিয়ে বলেন, যা করতেছি ভালোর জন্যই করতেছি, আমার উপর ভরসা রাখো। এভাবে আস্তে আস্তে 2 দিন পার হয়ে যায়। আমার মা আমার কাছে এসে বাবার রাতারাতি এরকম পাল্টে যাওয়ার জন্য আফসোস করতে থাকেন। বাবা কেন এরকম করছে এবং এ কথাই বা কেন বলছে বাবা, তা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। সেদিন রিয়াদের বাসা থেকে আসার পর বাবার কোথাও পড়াতে যাননি। সারাদিন রুমে বসে থাকতেন, শুধুমাত্র খাওয়ার সময় বের হতেন আর খাওয়া শেষে আবার রুমে চলে যেতেন। একদিন রাতের বেলা আমরা সবাই ঘুমিয়ে আছি, এমন সময় আমার খুব পানির পিপাসা পায়। আমি আমার মাথার পাশে রাখার টেবিলে হাত দিয়েই পানির বোতল নেওয়ার জন্য হাত বাড়াই। পানির বোতল নেয়ার জন্য হাত দিয়ে দেখি আমার পানির বোতল প্রায় সম্পূর্ণ খালি। যতটুকু পানি আছে তা দিয়ে আমার পিপাসা পরিপূর্ণভাবে মিটবে না। তাই আমি আমার পানির বোতলটা নিয়ে রান্নাঘরে চলে যাই বোতল ভরে আনার জন্য। আমাদের রান্নাঘরে যাওয়ার জন্য আমার বাবা যেই রুমে থাকতেন সেই রুম পার হয়ে যেতে হয়। বাবার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পারলাম খুবই কর্কশ গলায় কে যেন কথা বলছে। সাথে সাথেই আমার মনে হলো এটা আমার বাবার আওয়াজ নয়। আমি মনে মনে ভাবতে থাকলাম, তাহলে এটা কিসের আওয়াজ? কৌতূহল বশত আমি আমার বাবার দরজায় কান লাগিয়ে দেই। রুমের দরজায় কান লাগানোর পর আমি শুনতে পাই সেই কর্কশ আওয়াজটি রাগান্বিত হয়ে বাবাকে বলছে, না 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 না, তোর কোনো ক্ষমা নেই, তুই যা করেছিস তার জন্য কোনো ক্ষমা নেই। তোকে আমি সেদিনই মেরে ফেলতাম, কিন্তু মারিনি, কেননা তোকে এত সহজে আমি মরতে দেব না। তোর শরীরের কোথাও পচন ধরার আগে তোকে আমি মারব না, কিন্তু তুই মরবি, খুব জলদি মরবি। সাথে সাথেই আমি আমার বাবার গলা শুনতে পাই। আমার বাবা বলেন, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করে দিন। আমার স্ত্রী সন্তান আছে, আমার কিছু হয়ে গেলে তারা কোথায় যাবে? আমার প্রতি দয়া করুন, আমাকে মারবেন না। আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। বাবার কথাগুলো শুনে আমার রিয়াদের কথা মনে পড়ে যায়, কেননা আমি যখন রিয়াদের সাথে মেসে থাকতাম তখন রিয়াদের মুখ থেকেও আমি এই ধরনের কিছু কথাই শুনেছিলাম।
কিন্তু আমি অনেকবার রিয়াদকে জিজ্ঞাসা করার পরও কোনোভাবেই কোনো কিছু জানতে পারিনি। আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই অন্য সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি এক ধাক্কায় বাবার রুমের দরজা খুলে ফেলি এবং রুমে প্রবেশ করি। রুমে ঢুকে আমি দেখি আমার বাবা অচেতন অবস্থায় বিছানায় গোঙাচ্ছেন এবং আমি তাকে সজোরে একটা ধাক্কা দেই। আমার ধাক্কায় বাবা চেতনা ফিরে পান এবং তখন আমি বাবাকে জিজ্ঞাসা করি, বাবা, তোমার কি হয়েছে? তুমি তুমি কার সাথে কথা বলছিলে? কিন্তু আমার বাবা আমাকে কিছুই বলেন না। তিনি আমাকে আমার রুমে চলে যেতে বলেন এবং এই রুমে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপারটা কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছিল না। কি হচ্ছে সব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাও এসব ব্যাপারে খুব চিন্তিত ছিলেন। আমার বাবার শারীরিক অবস্থা আস্তে আস্তে অনেক বেশি অবনতি হতে থাকে। একসময় বাবা সম্পূর্ণরূপে শয্যাশায়ী হয়ে যান এবং বাবার হাতে পচন ধরতে শুরু করে, আর বাবার গায়ে সেই পচন থেকে ছোট ছোট পোকা বের হতে থাকে। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউই সুবিধা করতে পারেনি। তাই আমার মা এবার একজন হুজুরকে দেখানোর সিদ্ধান্ত নেন। একদিন আমি মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় আমার মা আমাকে বলেন আমি নামাজ শেষে যেন মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসি। মার কথা মতো আমি মসজিদে নামাজ পড়ার শেষে মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসি। ইমাম সাহেবকে আমার বাবার কাছে নিয়ে যাওয়ার পর আমার বাবা তার সাথে একান্তে কথা বলতে চান। ইমাম সাহেব রুমের ভেতর গিয়ে ভেতর থেকে রুমের দরজা বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ইমাম সাহেব ভেতর থেকে বেরিয়ে আসেন এবং তার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম বাবা তাকে কি বলেছে, কিন্তু ইমাম সাহেব আমার কথার কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি। তিনি আমাকে একটা কথাই বলেছিলেন, আর সেটি হল, যার আসার কথা ছিল সে এসে গেছে, যা নেওয়ার তাই নিয়ে যাবে। কিছু করার নাই বাবা, আমারে মাফ করে দে। ইমাম সাহেবের কথার কোনো মাথা মুন্ডু আমি ও মা বুঝতে পারিনি। এবারে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি আমার মনের মধ্যে এরকমের চাপা রাগ নিয়ে বাবার কাছে গিয়ে চিৎকার করতে থাকি, যা হচ্ছে আমাকে খুলে বলো, আর তা না হলে তুমি আমার মরা মুখ দেখবে। আমার কথা শুনে আমার বাবা কাঁদতে শুরু করেন এবং বলেন, বাবারে, আমি আর বেশি দিন তগলোকে নাই, তোরা আমারে মাফ করে দিস। আমি তগলায় গা কিছুই করতে পারলাম না রে। যে আইছে সে আমারে নিয়ে যাইব, কারো কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই বাবা। দোয়া করি তুই পড়ালেখা কইরা অনেক বড় হ, আর তোর মারে দেখা রাখিস বাবা। বাবার কথা শুনে আমি আর আমার মা কান্নায় ভেঙে পড়ি এবং বাবাকে বারবার জিজ্ঞাসা করি, বলার অনুরোধ করি। আমার বাবা বলতে শুরু করেন, কিছুদিন আগে রাতে ঘুমিয়ে গেছিলাম, হুট কইরা মনে হইল মাথার উপরে কি জানি পড়লো। চোখ খুইলা দেখি কিছুই দেখতে পারলাম না, তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পরে মনে হইল মাথার উপরে আবার কি যেন পড়ল। এবার চোখ খুইলা দেখি মাথার উপরে 2টা লাল কি জানি জল জল করতেছে। তোর মায়ের ডাক দেই, কিন্তু তোর মা ঘুম থেকে ওঠে না। সাহস কইরা মোবাইলের টর্চটা জ্বালায়া উপরে মারতেই দেখি একটা বিশাল মাকড়সা। কিন্তু এই মাকড়সা সাধারণ কোনো মাকড়সা না রে। এই মাকড়সার চেহারা ছিল চামড়া ছাড়া মানুষের মাথার মতো। সে আসার পর থেকেই বারবার বলতেছিল আমারে নিয়ে যাবে, আমার নাকি মাইরা ফেলাবে। কিন্তু সে কেন এই কথা কইতাছে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না রে বাবা। আমরা তখনও জানতাম না যে আমার বাবাকে আমরা খুব দ্রুত হারাতে চলেছি। আমার বাবার কথা শুনে আমার মা হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি নিরুপায় ছিলাম, কেননা আমি কিছুই বুঝতে পারছিলাম না বাবা কি বলছেন, কেনই বা বলছেন। বাবাকে এভাবে মৃত্যুর পথযাত্রী হতে দেখা ছাড়া আমাদের কারো করার মতো কিছুই ছিল না। দিন 5 পর আমার বাবা মারা যান। আমার বাবা যেদিন মারা যান সেদিন অনেক সকাল পর্যন্ত বাবা বের হননি রুম থেকে।
বাবার কি হয়েছে দেখার জন্য আমি যখন বাবার ঘরে প্রবেশ করি, তখন দেখি আমার বাবার পিঠের ওপরে 8টা বড় বড় ছিদ্র। আমার বাবা মাকড়সার কথা বলেছিলেন। আমার বাবার পিঠের সেই চিত্র দেখে মনে হচ্ছিল কোন বিশাল আকৃতির মাকড়সা যেন তার পিঠের ভেতর তার 8টি পা ঢুকিয়ে দিয়ে চুষে চুষে আমার জন্মদাতা পিতার রক্ত খেয়ে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমার মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। নিজেকে শক্ত করে আমি আমার মাকে তার রুমে নিয়ে শুইয়ে দিই এবং বাবার শেষ যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে দিই। আমাদের এলাকার কয়েকজন মুরব্বী এসে বাবাকে গোসল করাতে চান, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না, কেননা বাবার পিঠের এই অবস্থা দেখলে যে কেউ প্রশ্ন তুলবে যার জবাব আমার কাছে নেই। আমি তাই বাবাকে গোসল করানোর দায়িত্বটা নিজের কাঁধেই নেই। বাবাকে গোসল করিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে আমাদের এলাকার মসজিদের কবরে দাফন করে আসি। আমি শুনেছিলাম বাবার কাঁধে সন্তানের লাশ নাকি অনেক ভারী হয়, কিন্তু সেদিন থেকে আমার মনে হয় সন্তানের কাঁধে বাবার লাশ মনে হয় দুনিয়ার সব থেকে ভারী বস্তু। কিরে, তোর কি আমার কথাগুলো মিথ্যা মনে হচ্ছে? নিজের বাবার মৃত্যু নিয়ে কেউ কি বানিয়ে বলতে পারে? তুই নিজেই বল। ভাইয়ার ঘটনাটি শুনতে শুনতে যেন আমি এই ঘটনার ভেতরে ঢুকে পড়েছিলাম, আর তাই ভাইয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু আমি খেয়াল করিনি। ভাইয়ার দিকে তাকিয়ে তার চোখে পানি দেখে আমি তাকে সান্ত্বনা দেই এবং তার কাছ থেকে ঘটনার বাকি অংশ শোনার ইচ্ছা প্রকাশ করি। ভাইয়া আবার বলতে শুরু করেন, বাবা মারা যাওয়ার পর অনেকদিন আমার মা কোনো কথা বলেননি। কলেজ খুলে দিয়েছিল, কিন্তু আমার মাকে সামলানোর জন্য আমি কয়েক মাসের ছুটি নিয়েছিলাম। দেখতে দেখতে আমার ছুটি শেষ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আমাকে কলেজে ফিরতে হয়েছিল। বাড়ি থেকে সকল মায়ার বাঁধন ছিন্ন করে আমি আবার মেসে চলে আসি। সকালে মেসে এসে দেখি কেউ নেই। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে বুঝতে পারি রিয়াদ হয়তোবা মেসে ছিল, কেননা তার বেডে তার বই, খাতা এবং জামা কাপড় অগোছালো ভাবে পড়েছিল। সেদিন ক্লাস শেষে মেসে ফিরে আসি আমার বিছানা কাপড় চোপড় গুছিয়ে। রাতের খাওয়া শেষ করে আমি আমার মতো শুয়ে পড়ি। এর মধ্যে রিয়াদের সাথে আমার কোনো ধরনের কোনো কথাই হয়নি। রিয়াদ শুধু আমাকে একবার জিজ্ঞেস করেছিল, স্যার কোথায়? ওনাকে তো দেখছি না। উনি আমাকে সেই যে পড়িয়ে চলে গেলেন, আর তো এলেন না। রিয়াদের কথা শুনে আমি রিয়াদকে সবকিছু খুলে বলি। তখন রিয়াদের ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছিল রিয়াদ খুব একটা অবাক হয়নি। তাকে দেখে মনে হচ্ছিল হয়তোবা সে আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে। রিয়াদ হয়তো আগে থেকে সবকিছু জানতো। এই কথা কেন বললাম তাই ভাবছিস? ঘটনার বাকি অংশ শোন, বুঝতে পারবি। আস্তে আস্তে কয়েক মাস কেটে যায়। সবকিছু স্বাভাবিক চলছিল। দেখতে দেখতে আমরা প্রায় এইচএসসি পরীক্ষার কাছাকাছি চলে আসি। আমাদের এইচএসসি পরীক্ষার আগে প্রিটেস্ট এক্সাম শুরু হয়ে যায়। আমার এক বেঞ্চ পেছনে রিয়াদের সিট পড়েছিল। রিয়াদ আগে লেখাপড়ায় ভালো থাকলেও ইদানিং পড়ালেখায় খুব একটা মনোযোগ ছিল না, আর তাই সে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই বারবার আমাকে পেছন থেকে ডেকে বিরক্ত করত। শেষ পরীক্ষার আগের পরীক্ষায় রিয়াদ বারবার আমাকে পেছন থেকে ডাকছিল। আমি পেছন ফিরে তাকে উত্তর বলে দিতে যাওয়ার সময় আমাদের ক্লাসে যে শিক্ষক গার্ড দিচ্ছিলেন তিনি তা দেখে ফেলেন এবং আমার খাতা নিয়ে চলে যান। আমি প্রায় 15 নম্বর উত্তর করতে পারিনি। পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি রিয়াদের সাথে প্রচন্ড রাগারাগি করি, কেননা তার জন্যই আমার পরীক্ষা খারাপ হলো। রিয়াদের সাথে যখন আমি রাগারাগি করছিলাম তখন হঠাৎ করে আমি রিয়াদের চোখের দিকে তাকিয়ে দেখি রিয়াদের চোখ কেমন যেন রক্ত বর্ণ ধারণ করছে। এই দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পাই এবং কথা বলা বন্ধ করে আমি নিজের রুমে চলে আসি। কিন্তু সেদিন রাত থেকেই আমার জীবনে শুরু হয়ে যায় এক কালো অধ্যায়। রাতে খাবার দাবার খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ প্রচন্ড পানির পিপাসায় আমার ঘুম ভেঙে যায়। তখন আমি আমার পানির বোতল নিতে গিয়ে দেখি বিশাল আকৃতির মাকড়সার মতো কিছু একটা, যার মাথা ছিল মানুষের মতো, কিন্তু মাথায় কোনো চামড়া ছিল না, এমন কিছু আমার পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার আত্মা কেঁপে ওঠে। সে আমাকে কর্কশ আওয়াজে বলতে থাকে, কিরে, খুব পিপাসা পেয়েছে তাই না? পানি খাবি নাকি রক্ত খাবি?
আমার রক্ত চাই, তাজা রক্ত। দেরি করিস না, আর দেরি করিস না। এই দৃশ্য দেখে আমার কলিজার পানি যেন শুকিয়ে যায়। ভয়ে আমি দোয়া দুরুদ পড়ার চেষ্টা করতে থাকি, কিন্তু আমার মাথায় কোনো দোয়া দুরুদ কিছুই আসছিল না। কিছুক্ষণের মধ্যেই আমার নিজের বাবার কথা মনে পড়ে যায়। বাবা তো ঠিক এরকম কিছু একটার কথাই বলেছিলেন। ভয়ে আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম স্মরণ করতে থাকি, এবং কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সেই জিনিসটা আর সেখানে নেই। নিছক স্বপ্ন ভেবে আমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করি এবং পানি আনার জন্য বিছানা থেকে উঠে দাঁড়াই। কিন্তু তখনই আমার চোখে পড়ল আমার পানির বোতলটি আমার টেবিল থেকে প্রায় 2 ফুট দূরে মাটিতে পড়ে আছে। আমার বুঝতে আর কিছু বাকি রইল না যে আমি যা দেখেছি তা সত্যিই ছিল, কারণ আমি নিজে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার পানির বোতল আমার মাথার পেছনের টেবিলে রেখে শুই। ভয়ে আমি সেদিন আর পানি খেতে উঠিনি। কাঁথা মুড়ি দিয়ে সেদিনের মতো আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি, কিন্তু বারবার সেই রক্তহীন করা কদাকার অবয়বটি আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি চোখ বন্ধ করেও দেখছিলাম সে আমার দেয়ালের চারপাশে মাকড়সার মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন আমার সাথে এরকম হচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়াদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি রিয়াদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলতে থাকি, কি হয়েছে? এভাবে হাসার কি আছে? খুব মজা লাগছে। রিয়াদ আমার কথা শুনে আমাকে বলে, রাতের বেলা কি কোনো সমস্যা হয়েছিল? সবকিছু ঠিক আছে তো? রিয়াদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার বারবার মনে হচ্ছিল রিয়াদ হয়তোবা এসব ব্যাপারে কিছু না কিছু হলেও জানে, কেননা আমি তো তাকে বলিনি রাতের ঘটনা। আর রিয়াদকে পড়ানোর পরেই আমার বাবার সাথে এরকম কিছু ঘটনা ঘটে এবং আমার বাবা মারা যান। আজ আমার সাথে এমন হচ্ছে। মনে সাহস সঞ্চয় করে আমি রিয়াদকে জিজ্ঞাসা করি, তুই কিভাবে জানলি কিছু হয়েছে কিনা? তোর মনেই বা কেন হলো কিছু হয়েছে? আমার প্রশ্ন শুনে রিয়াদ বলে, না, রাতের বেলায় পানি খেতে ওঠার সময় দেখি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস, আল্লাহ করছিস, তাই ভাবলাম হয়তো কিছু প্রবলেম হয়েছে। আমি রিয়াদের কথায় কোনো পাত্তা না দিয়ে রুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যাই, কিন্তু আমার বারবার তাকে সন্দেহ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই সব কিছু ব্যাপারে সে অবশ্যই কিছু জানে। আমি মনে মনে সিদ্ধান্ত নেই কি হয়েছে আমাকে তা জানতেই হবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমাদের কলেজ 2 দিনের জন্য বন্ধ হয়ে যায়। এর মধ্যে সেই এন্টিটিকে আমি বহুবার আমার রুমে ঘুরে বেড়াতে দেখেছি। কলেজ বন্ধ হলে যথারীতি আমি আমার বাসায় ফিরে আসি। মাত্র 2 দিন বন্ধ হওয়ায় রিয়াদ বাসায় আসে নাই, আর এই সুযোগটাই আমি কাজে লাগালাম। বাসায় ফিরে এসে আমি তাদের বাসায় চলে যাই। রিয়াদের বাসায় গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে যাই। রিয়াদের বাবা মা বলে, আমি যাদেরকে চিনতাম তারা সেখানে ছিলেন না। আমি যাবার পর যে মহিলা দরজা খুলে দিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করি, রিয়াদের আম্মু কোথায়? আমার কথা শুনে মহিলা মুচকি হাসেন এবং বলেন, আমি রিয়াদের মা, কি হয়েছে আমাকে বলো। আমি কিছুটা ইতস্তত বোধ করে বলি, রিয়াদের মা তো এরকম দেখতে ছিলেন না, আপনি কি আসলেই রিয়াদের মা? মহিলাটি তখন বলেন, রিয়াদের মা বাবা আজ থেকে 2 বছর আগে মারা গিয়েছিলেন। আমি যার সাথে কথা বলছিলাম সেই মহিলা নাকি রিয়াদের ফুপু। রিয়াদের বাবা মা মারা যাবার পর তারাই নাকি রিয়াদের সব দায়িত্ব নিয়েছেন এবং এই বাসায় এসে থাকেন। রিয়াদের সাথে আমার তেমন কোনো বন্ধুত্ব না থাকায় আমি কখনো তাদের বাসায় খুব একটা যাতায়াত করিনি। আমার যতটুকু মনে পড়ে, আমি এখন পর্যন্ত একবারই তাদের বাসায় গিয়েছিলাম, তাও আমার বাবাকে নিয়ে আসার জন্য, কেননা আমার বাবা রিয়াদ যখন ছোট ছিল তখন তাকে পড়াতেন এবং আমার মা হুট করে অসুস্থ হয়ে যাওয়ায় আমি রিয়াদের বাসায় যাই বাবাকে নিয়ে আসার জন্য। রিয়াদের বাবা মা কিভাবে মারা গেলেন জিজ্ঞাসা করতে ফুপু একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রিয়াদ একদিন আমাদের বাসায় রাগ করে চলে আসে। বাসায় এসে রিয়াদ বলে তার বাবা মা নাকি তাকে অনেক বকাঝকা করছে, তাই রিয়াদ বাসায় কিছুতেই যেতে চাচ্ছিল না। আমি আমার ভাইকে অর্থাৎ রিয়াদের বাবাকে ফোন দিয়ে বলি রিয়াদ রাগ করে আমাদের বাসায় চলে এসেছে। ভাইয়া অর্থাৎ রিয়াদের বাবা আমাকে বলে রিয়াদের রাগ ঠান্ডা হলে যেন আমি রিয়াদকে তাদের বাসায় নিয়ে যাই। পরদিন সকালে আমি ভাইয়াকে ফোন দেই রিয়াদকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভাইয়া ফোন ধরছিল না। তাই রিয়াদকে নিয়ে আমি ভাইয়ার বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি আমার ভাইয়া অর্থাৎ রিয়াদের বাবার মরদেহ বিছানায় পড়ে আছে এবং আমার ভাইয়ের 2 চোখে 2টো শক্ত কাঁটা ঢুকানো, আর আমার ভাবি রান্নাঘরে পড়ে আছেন, তার গলায় তীক্ষ্ণ একটা কিছু দিয়ে কাটা।
এসব শুনে আমার মন খুব খারাপ হয়ে যায় এবং রিয়াদের প্রতি কেন জানি না সহানুভূতি অনুভব করতে থাকি। কিন্তু এখানে আমার আসার যে কারণ, তারই প্রেক্ষিতে আমি রিয়াদের ফুপুকে জিজ্ঞাসা করি, আচ্ছা, রিয়াদের বাবা অথবা মা মারা যাবার পর তাদের শরীরের কোথাও কি কোনো অস্বাভাবিক কোনো কিছু ছিল, খেয়াল করেছেন? আমার কথা শুনে ফুপু বলেন, ও হ্যাঁ, আমার ভাবিকে গোসল করানোর সময় আমি দেখতে পাই ভাবির পিঠে 8টা ছোট ছোট ছিদ্র। সেটা নিয়ে অনেকে অনেক কথাই বলেছিল, কিন্তু আমরা ওসব নিয়ে মাথা ঘামাইনি। তুমি কেন জিজ্ঞেস করছো এসব? রিয়াদের ফুপুর প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে যাই এবং নিজেকে সামনে নিয়ে উত্তর দিই, না, এমনি জানার আগ্রহ বলতে পারেন আর কি। আমি রিয়াদের ফুপুর সাথে আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এসব কিছুর জন্য রিয়াদ কিছু না কিছু অবশ্যই জানে। 2 দিন পর আমি মেসে ফিরে যাই এবং রাতের বেলা খাওয়া শেষ করে রিয়াদের সাথে কিছু জরুরি কথা আছে বলে তাকে নিয়ে বসি। আমি রিয়াদকে বলি, দেখ, যা কিছু হচ্ছে বা হয়েছে বা হবে, তুই কিছু না কিছু তো জানিস। আজ কোনো লুকোচুরি করিস না, যা জানিস আমাকে বলে দে। আমি কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তুই আজ আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সত্যি কথাটা বল। তুই যদি বলিস তোর পায়ে ধরতে হবে, আমি তাও রাজি আছি। তারপরেও আজ তুই আমাকে আমার বাবার মৃত্যুর কারণটা বল। আমার কথা শুনে রিয়াদ প্রথমে সবকিছু অস্বীকার করলেও একসময় আমার চাপাচাপিতেই সে রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, তোর বাবা আমাকে থাপ্পড় মেরেছিল না? তার এক ভুলের জন্য তাকে জীবন দিতে হয়েছে। তোকে আমি সবকিছুই বলবো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা তোকে শুরুতে বলা দরকার। সেটা আমি তারপর তোকে সব শেষে বলবো। আমার এই শর্তে যদি রাজি থাকিস তাহলেই আমি তোকে সব বলবো। তখন আমি এক বাক্যে রিয়াদের কথায় রাজি হয়ে গেলাম এবং তাকে সবকিছু বলার জন্য অনুরোধ করলাম। রিয়াদ বলতে শুরু করল, আজ থেকে 3 বছর আগের কথা। আমি খুব সহজ সরল ছেলে ছিলাম, তাই সবাই আমাকে নিয়ে মজা করত, আর যে যেভাবে পারত আমাকে মারত, আমার সাথে খারাপ আচরণ করত। কেউ আমাকে 1 পয়সার দাম দিত না। আমি খেলতে চাইলে কেউ আমাকে খেলায় নিত না, ধাক্কা মেরে মাঠে ফেলে দিত। এসব কিছুই আমার ভাগ্য মনে করে আমি মেনে নিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে একটা খ্রিস্টান সিমেট্রি ছিল। এক শীতের রাতে আমাদের বাড়ির সামনের মাঠে রাতের বেলা কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলছিল। আমি তাদের সাথে খেলতে চাইলে তারা আমাকে সরাসরি মানা করে দেয় এবং খারাপ আচরণ করতে শুরু করে। আমি মন খারাপ করে মাঠের এক কোণায় গিয়ে বসে খেলা দেখতে থাকি। ব্যাডমিন্টন খেলতে খেলতে একসময় হুট করে বলটি সিমেট্রির ভেতরে গিয়ে পড়ে, আর আমি সাহস করে দৌড়ে বলটি আনতে চাই, এই ভেবে যে আমি যদি বলটি সেখান থেকে নিয়ে আসি তাহলে তারা হয়তো আমাকে খেলায় নেবে। সিমেট্রির ভিতরে প্রবেশ করার পর আমি দেখি একটা কবরের ওপর বলটা পড়ে আছে। আমি যখন বলটি আনতে যাই তখন আমার কাছে মনে হলো কেউ যেন পেছন থেকে আমার পা ধরে ফেলেছে। আমি পেছন ফিরতে যা দেখি তা দেখে আমি এক চিৎকারে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। মাঠে যে ছেলেপেলেরা খেলছিল তারা গিয়ে আমার বাবা মাকে খবর দেয় এবং আমার বাবা মা এসে আমাকে সেখান থেকে নিয়ে বাসায় চলে আসে। আমার জ্ঞান ফেরার পর আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং আমার বাবা মা আমাকে এক পর্যায়ে চড় মেরে বসেন। সেদিন রাগ করে আমি আমার বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে সরাসরি আমি আমার ফুপুর বাসায় চলে যাই। আমার ফুপুরা ভাড়া থাকতেন, তাই রাতের বেলা সেখানে গিয়ে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর তারা আমাকে বাসায় নিয়ে যান এবং আমার কাছ থেকে সবকিছু শুনে বাবাকে ফোন দেন। আমার বাবা আমার ফুপুকে পরদিন আমাকে বাসায় দিয়ে যেতে বলে ফোন রেখে দেন। কিন্তু পরের দিন বাসায় গিয়ে আমি আমার মৃত বাবাকে পাই, অর্থাৎ আমার বাবাকে আমি মৃত অবস্থায় দেখতে পাই। আমি অনাথ হয়ে গিয়েছিলাম সেদিন। এরপর থেকে আমার ফুপু এবং আমার ফুপা আমাদের বাসায় এসে থাকতেন। বলতে গেলে তারাই আমার বাবা মা। আমি চাইলেও এখন তাদের উপর রাগ করতে পারি না, কেননা যদি আমি তাদের উপর রাগ করি তাহলে হয়তোবা তাদের অবস্থাও আমার বাবার মতোই হবে। সেদিন সেমিট্রিতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে আমি একটি অবয়ব দেখতে পাই, যেটি ছিল সম্পূর্ণ মাকড়সার মতো দেখতে এবং যার মাথা ছিল মানুষের মতো, কিন্তু মাথায় কোনো চামড়া ছিল না। এরপর থেকে প্রায় প্রতিদিনই আমি রাতের বেলায় সেই অবয়বকে আমার রুমে দেখতে পাই।
স্বপ্ন তো আমি তাকে সবসময় দেখতাম, কিন্তু বাস্তবেও সে সরাসরি আমার সামনেই চলে আসতো, যা এখন পর্যন্ত চলছে। সে আমাকে বলে সে নাকি আমাকে রক্ষা করবে, কেননা আমি নাকি তাকে মুক্ত করেছি। আমি সেমিত্রিতে ঢুকে বল আনার সময় একটা কাচের ছোট পাত্রের উপর পা দেয়াতে সেটা ভেঙে যায় এবং সে মুক্ত হয়ে যায়। যেহেতু আমি তার উপকার করেছি, তাই যারাই আমার সাথে খারাপ আচরণ করবে তাদেরকেই নাকি সে শাস্তি দেবে। আমার বাবা মা আমাকে বকা দেওয়ার কারণে, চর মারার কারণেই নাকি সে তাদের মেরে ফেলেছে। সে আরো বলে আমি যদি তার কথা কারোর সাথে শেয়ার করি তাহলে সে হয় আমাকে, না হয় যার সাথে আমি কথা শেয়ার করেছি তাকে মেরে ফেলবে। এই ক্ষেত্রে আমার ইচ্ছাই প্রাধান্য পাবে। আমি যদি তাকে বলি আমাকে মেরে ফেলতে, তাহলে সে আমাকেই মেরে ফেলবে। আর আমি যদি বলি আমি যার সাথে কথা শেয়ার করেছি তাকে মেরে ফেলতে হবে, তাহলে সে তাকেই মেরে ফেলবে। গত কয়েক মাস আগে আমি আমার এক মামাতো বোনের সাথে তার কথা শেয়ার করি। সেদিন থেকে সে আমার স্বপ্নে আসতো এবং বলতো আমাকে মেরে ফেলবে, হয় আমাকে মারবে, না হয় আমার বোনকে মারবে। আমি তার কাছে ক্ষমা চাই, কিন্তু সে আমাকে বলে না 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 না, তোর কোনো ক্ষমা নেই। তুই যা করেছিস তার জন্য তুই মরবি, নাহলে যার কাছে তুই আমার কথা বলেছিস সে মরবে। এই কথাগুলি তুই রাতে শুনতে পেতি। নিজে বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে আমি আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দেই। আমার বোন মারা গেছে আজ থেকে 2 মাস আগে। তোর বাবা আমাকে পড়াতে আসতেন, তিনি আমাকে চড় মেরেছিলেন। তার উপর আমার সেদিন প্রচন্ড রাগ হয়েছিল, তাই তোর বাবা আজ এই দুনিয়ায় নেই। আর তুই যেদিন পরীক্ষা খারাপ করে আমার সাথে রাগারাগি করলি, তোর উপরও সেদিন আমার প্রচন্ড রাগ হয়েছিল, আর তাই তুই মরবি। আর গুরুত্বপূর্ণ কথা যেটা তোকে পরে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যার সাথে আমি শেয়ার করব তাকে এমনিতেই মরতে হবে। তোর সাথে তার কথা শেয়ার করে ফেলেছি, এখন তোর বাঁচার কোনো উপায় নেই। আর মাত্র কয়েকটা দিন, এরপর তুইও তোর বাবার কাছে চলে যাবি। আমার সাথে যারা খারাপ আচরণ করে তাদের এরকমই পরিণতি হয়, হওয়াই উচিত। কিরে, কেমন লাগছে? রিয়াদের কথা শুনে আমার দুনিয়া যেন থমকে যায়। আমার সময় যেন আটকে গিয়েছিল সেদিন। আমি কিছু ভাবতে পারছিলাম না, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মায়ের আমি ছাড়া তো কেউ নেই দুনিয়ায়। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মা কি নিয়ে বাঁচবে? এমনিতেই আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছিলেন। এখন আমি যদি মাকে ছেড়ে চলে যাই তাহলে আমার মা কিভাবে বাঁচবেন? উনি তো এমনিতেই মারা যাবেন। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নেই যেভাবেই হোক আমাকে সেই নরখাদক পিশাচটাকে আটকাতেই হবে। কিভাবে কি করব ভাবতে ভাবতে একদিন আমার এলাকার মসজিদের হুজুরের কাছে গিয়ে পৌঁছাই, যে হুজুরকে আমার বাবার চিকিৎসার জন্য বাসায় নিয়ে এসেছিলাম। হুজুর আমাকে দেখে ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, বাবা, এর কিছু করা আমার পক্ষে সম্ভব না। এর কাছে আমি অনেক দুর্বল বাবা, আমারে মাফ কইরা দে। আমার তো সাহস নাই যে আমি তার মোকাবেলা করতে পারি, কিন্তু তোরে আমি একটা নিয়ম বলে দিতে পারি। এই নিয়মে হয়তোবা তুই বাঁচবি, কিন্তু এই জিনিস তোর বন্ধুরে ছাইরা তোর কাছে আয়সা যাইতে পারে। আর যদি সে একবার তোর কাছে আসে তাহলে তারে তুই বন্দি বা মাইরা ফেলতে পারবি। আমি দোয়া লিখে দেই, তোর কাছে যদি সে আসে এই দোয়া পয়রা তার এক পা ভাঙবি আর পায়ের ভাঙা অংশ দিয়া তার মাথায় আঘাত করবি, তাইলে এই সিন মরবে। কিন্তু এই কাজ করতে অনেক সাহসের প্রয়োজন রে বাবা। আমি বুড়া মানুষ, আমার তো এত সাহস নাই। তোরে আমি নিয়ম বলে দেই, তুই কাজটা কর। এরপরে ওই জিনিস যখন তোর সামনে আসবে তখন তুই তাকে জিজ্ঞাসা করবিস কি চাই। সে যা চাবে সেটা তারে দেওয়ার প্রতিজ্ঞা করবি, আর তার বিনিময়ে তার কাছে কিছু চাবি। তুই তার কাছে কি চাবি সেটা তোর ব্যাপার। আর একটা কথা, এই উপায়ে যে কাজ হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। ওই জিন যদি রাজি না হয় তাহলে তোরে কিন্তু সাথে সাথেই মেরে ফেলবে। সাবধানে থাকিস, আল্লাহ আল্লাহ করিস। আমার দোয়া তোর সাথে থাকলো। হুজুরের কথা শুনে আমি সেদিন সেখান থেকে চলে আসি। কয়েক রাত অপেক্ষা করি, কিন্তু সেই পিশাচরূপী জিন আমি দেখতে পাই না। এভাবে কয়েক রাত কেটে যায়। একদিন সে আমার সামনে আসে। আমার সামনে এসে সে কর্কশ গলায় বলে, তোর বন্ধুকে বলেছিলাম কার জান নেব, সে আমাকে তোর জান নিতে বলেছে। সময় নষ্ট করিস না,
তখন আমি মনে সাহস সঞ্চার করে তাকে বলি, আগে তুই চিন্তা কর, তুই কয়জনের রক্ত খাবি? আমাকে মেরে শুধু আমার রক্ত খাবি, নাকি আমার মাধ্যমে আরো অনেকের রক্ত খাবি? আমি হুজুরের কথা মতো তাকে রিয়াদের কাছ থেকে ছাড়িয়ে আমার কাছে আসার জন্য এসব বলছিলাম, যেন আমি তাকে জাহান্নামে পাঠাতে পারি। সে তখন আমার কথা শুনে গর্জন করে বলে ওঠে, না 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 না, আমার কারো রক্তের দরকার নাই, কারোর না। তুই রক্ত দে, আমার সাথে চালাকি করার চেষ্টা করিস না। এই বলে সে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে ওপরে উঠিয়ে শূন্যে ভাসিয়ে নিয়ে তার 8টা পা আমার পিঠে সজোরে গেঁথে দেয়। আমার পিঠ থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং প্রচন্ড যন্ত্রণায় আমি চিৎকার দিয়ে উঠি। এরপর আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি অবাক হয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ। সে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার চোখ খোলার পর সে বলে, তুই হুজুরের কাছে যাওয়ার পর হুজুর আমার এখানে এসেছিলেন। তিনি আমাকে সব নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। আমার বাবা মা তো মরে গিয়েছিনি, আমার তো আর হারানোর কিছু নেই, কিন্তু আমার জন্য তোর বাবা মারা গিয়েছিলেন। এখন তুই মারা গেলে তোর মা কি নিয়ে বেঁচে থাকতেন? তোর মাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আর তাই গতকাল আমি সেই জিনকে তোকে মেরে ফেলতে বলে দেই। সে চলে গেলে আমি তোর রুমের দরজার সামনে সঠিক সময়ে অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। সে যখন তোকে ধরে তোর পিঠ থেকে রক্ত খাচ্ছিল তখন আমি তোর রুমে ঢুকি। তোর রুমে ঢুকে আমি তার 1 পা সজোরে টান দিয়ে তার শরীর থেকে আলাদা করে ফেলি। এরপর সেই পা তার মাথার ভেতর আর বাড়াতে চাই না, তাই তোকে বাঁচালাম আর এই নরপিশাচকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। কথা দিচ্ছি, আজকের পর আমার এই চেহারা তুই আর কোনোদিন দেখবি না। ভালো থাকিস। পিঠে প্রচন্ড ব্যথা, আঘাত, রক্তক্ষরণের যন্ত্রণা নিয়ে আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তাই আমি রিয়াদকে কিছুই বলতে পারিনি। রিয়াদকে সেদিনের পর থেকে আমি আর কখনোই দেখিনি, কিন্তু তাকে আমি কখনো মাফ করতে পারবো না। তার প্রতি আমার মনে যে ঘৃণা আছে তা সারা জীবন থেকে যাবে। তার জন্যই আজ আমি বাবা হারা, আর তার জন্যই আমি আমার শরীরে বহন করে চলেছি সেই ভয়াল রাতের চিহ্ন। এই বলে ভাইয়া তার ঘটনাটি শেষ করেন। ভাইয়া হয়তোবা মনে মনে সন্দেহ করেছিলেন যে আমি ঘটনাটি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম কিনা, আর তাই সে তার পিঠের সেই দাগগুলো আমাকে দেখায়। আমি গুনে গুনে দেখি ঠিক 8টা দাগ, এবং প্রত্যেকটা দাগই একেবারে একই রকম। কোনোটার চেয়ে ছোট বা বড় না, সবই সমান। বিশ্বাস অবিশ্বাসের ভারটা লিসেনারদের উপরেই ছেড়ে দিলাম। কিন্তু বাবা হারানো একজন লোক বাবার মৃত্যু নিয়ে এভাবে বানিয়ে কথা বলতে পারে কিনা আমার জানা নেই। মিথ্যা বলতে গিয়ে তার চোখে এমন অশ্রুও আসবে কিনা আমার জানা নেই। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভূত.com-এর সাথেই থাকুন। আমি সিফাত আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।